আপনি কি কখনো এমন কোনো জায়গায় গেছেন যেখানে বাতাসেও ভয় মিশে থাকে? আজ আমরা আপনাদের নিয়ে চলেছি এমনই এক রহস্য ঘন ভয়ের আবেশে মোড়া জায়গায়, চেরা গ্রামের রঙ্কিনী দেবীর ভাঙা মন্দিরে। হুইসপার্স ইন ডার্কের আজকের পরিবেশনায় শ্রদ্ধেয় শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত রঙ্কিনী দেবীর খড়গ। গল্পকথকের চরিত্রে রয়েছে শুভম। গল্পের অন্যান্য সকল চরিত্রে দেবজিৎ, প্রদ্যুৎ, স্বরূপ। গল্পটির নাট্যরূপ প্রদান করেছেন অনন্যা পাল। সমগ্র গল্পটির পরিচালনায় ও প্রচ্ছদ নির্মাণে রয়েছে বাপন দাস। গল্পের সূত্রধর হিসেবে রয়েছি আমি, প্রান্তিকা। এই ভয়ানক অভিজ্ঞতার আগে এক প্রশ্ন: আপনি যদি ওই ভাঙা মন্দিরে থাকতেন, সাহস করে ভেতরে ঢুকতেন কি? আরও জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে এই গল্পটি শুনছেন। তাহলে এবারে আলো নিভিয়ে চোখ বন্ধ করে শোনা যাক শ্রদ্ধেয় শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত রঙ্কিনী দেবীর খড়গ। জীবনে এমন অনেক জিনিস ঘটে যার কোনো যুক্তিসঙ্গত কারণ পাওয়া যায় না, আর তখন সেটাকে আমরা অতি প্রাকৃত বলে অভিহিত করি। জানি না, হয়তো খুঁজতে জানলে তাদের সহজ এবং সম্পূর্ণ স্বাভাবিক ব্যাখ্যা দেওয়া গেলেও যেতে পারে। মানুষের বিচার, বুদ্ধি এবং অভিজ্ঞতালব্ধ কারণগুলো ছাড়া অন্য কারণ হয়তো তাদের থাকতেই পারে। এই নিয়ে অহেতুক তর্ক করব না, শুধু এইটুকুই বলবো, সেরূপ কারণ যদি থাকেও আমাদের মতো সাধারণ মানুষের দ্বারা তা আবিষ্কার হওয়া সম্ভব নয় বলে তাদেরকে আমরা অতি প্রাকৃত বলে অভিহিত করি। আমার জীবনে একবার এমন একটা ঘটনা ঘটেছে যার যুক্তিযুক্ত কারণ তখন বা আজ কোনোদিনই খুঁজে পাইনি আমি। শ্রোতাদের কাছে তাই সেটা বর্ণনা করেই আমি খালাস। তারা যদি সে রহস্যের মধ্যে কোনো স্বাভাবিক সমাধান নির্দেশ করতে পারে তাহলে যথেষ্ট আনন্দ পাবে। যাক, এবার ঘটনাটাই বলি তাহলে। কয়েক বছর আগের কথা। মানভূম জেলার চেরো নামক এক গ্রামের মাইনর স্কুলে তখন মাস্টারি করি। প্রসঙ্গক্রমে বলে রাখি, চেরো গ্রামের প্রাকৃতিক দৃশ্য এমন যে এখানে কিছুদিন বসবাস করলে বাংলাদেশের একঘেয়ে সমভূমির কোনো পল্লী আর চোখে ভালোই লাগে না। একটি অনুচ্চ পাহাড়ের ঢাল, সানুদেশ জুড়ে লম্বালম্বিভাবে সারা গ্রামের বাড়িগুলো অবস্থিত। সর্বশেষ সারির বাড়িগুলোর খিড়কি দরজা খুললেই দেখা যায় পাহাড়ের ওপরকার শাল, মহুয়া, কুরচি, বিল্ল বৃক্ষের পাতলা জঙ্গল, আর তার সাথে রয়েছে একটা সুবৃহৎ বটগাছ ও তার তলায় বাঁধানো বেদি, ছোট বড় শিলাখণ্ড ও ভেলা কাটার ঝোপ। আমি যখন প্রথমে গ্রামে গেলাম তখন একদিন পাহাড়ের মাথায় বেড়াতে উঠে এক জায়গায় শাল বনের মধ্যে একটা পাথরের ভাঙা মন্দির দেখতে পেলাম। সঙ্গে ছিল আমার দুই ওপরের ক্লাসের ছাত্র, তারা মানভূমবাসী বাঙালি। ও একটা কথা, চেরো গ্রামের বেশিরভাগ অধিবাসী কিন্তু মাদ্রাজি, যদিও তারা বেশ বাংলা বলতে পারে। অনেকে বাংলা আচার ব্যবহারও অবলম্বন করেছে। কি করে যে মানভূম জেলার মাঝখানে এতগুলো মাদ্রাজি অধিবাসী এসে বসবাস করলো তার ইতিহাস আমি বলতে পারি না। মন্দিরটা কালো পাথরের এবং একটু অদ্ভুত গঠনের, অনেকটা যেন চাঁচড়া রাজবাড়ির দশমহাবিদ্যা মন্দিরের মতো। এই অঞ্চলে এরূপ গঠনের মন্দির আমার আগে চোখে পড়েনি। তাছাড়া মন্দিরটা সম্পূর্ণ পরিত্যক্ত ও বিগ্রহ শূন্য। দক্ষিণের দেওয়ালের পাথরের চাইয়ে কিছুটা অংশ ধসে পড়েছে। মন্দিরের দরজা নেই, আছে শুধু পাথরের একটা চৌকাঠ। মন্দিরের মধ্যে ও চারপাশটা বন তুলসীর ঘন জঙ্গল,
সান্ধ্য আকাশের পটভূমিতে সেই পাথরের বিগ্রহহীন ভাঙা মন্দির আমার মনে কেমন এক অদ্ভুত ভীতির সঞ্চার করল। আশ্চর্যের বিষয় যে সেটা এক অদ্ভুত ধরনের ভয়। ভাঙা মন্দির দেখে মনে কেন ভয় হলো এ কথা তারপর বাড়ি ফিরে অবাক হয়ে ভেবেছি অবশ্য। তবুও অগ্রসর হয়ে যাচ্ছিলাম ভালো করে দেখতে। তখনই একটা ছাত্র বাধা দিয়ে বলল, যাবেন না স্যার ওদিকে, কেন? জায়গাটা ভালো না, সাপের ভয় আছে সন্ধ্যাবেলা। তাছাড়া লোকে বলে অনেক রকম ভয়ভীত আছে, ওই মানে অমঙ্গলের ভয়, কেউ ওদিকে যায় না। ওটা কিসের মন্দির? ওটা ওটা রঙ্কিনী দেবীর মন্দির স্যার, কিন্তু আমাদের গাঁয়ের বুড়ো লোকেরাও কোনো দিন ওখানে পুজো হতে দেখেনি। মূর্তিও নেই বহুকাল, ওই রকম জঙ্গল হয়ে পড়ে আছে আমাদের বাপ ঠাকুরদার আমলেরও আগে থেকে। চলুন স্যার, নামি। ছেলে দুটো যেন একটু বেশি তাড়াতাড়ি করতে লাগলো নামবার জন্য। রঙ্কিনী দেবী বা তার মন্দির সম্বন্ধে দু একজন বৃদ্ধ লোককে পরে অবশ্য প্রশ্ন করেছিলাম, কিন্তু আশ্চর্যের বিষয় লক্ষ্য করেছি তারা কথাটা যেন এড়িয়ে যেতে চায়। আমার মনে হলো রঙ্কিনী দেবী সংক্রান্ত কথাবার্তা বলতেও তারা অত্যন্ত ভয় পায়। কাজেই আমিও আর সে বিষয়ে কাউকে কিছু জিজ্ঞাসা করা ছেড়ে দিই। এইভাবেই বছরখানেক কেটে গেল। স্কুলে ছেলে কম, কাজকর্ম খুব হালকা। অবসর সময়ে এ গ্রামে ও গ্রামে বেরিয়ে এ অঞ্চলের প্রাচীন পট, পুঁথি, খট ইত্যাদি সংগ্রহ করতে লাগলাম। এ বাতিক আমার অনেক দিন থেকেই আছে। নতুন জায়গায় এসে যেন বাতিকটা বেড়ে গেল। চেরো গ্রাম থেকে মাইল 5-6 দূরে জয়চণ্ডী পাহাড়। এখানে খাড়া উঁচু একটা অদ্ভুত গঠনের পাহাড়ের মাথায় জয়চণ্ডী ঠাকুরের মন্দির আছে। পৌষ মাসে বড় মেলা বসে। বিএন তার লাইনের একটা ছোট্ট স্টেশনও আছে এখানে। এই পাহাড়ের কাছে একটা ক্ষুদ্র বস্তিতে কয়েক ঘর মানভূম প্রবাসী উড়িয়া ব্রাহ্মণের বাস। এদের মধ্যে চন্দ্রমোহন পান্ডা নামের একজন বৃদ্ধ ব্রাহ্মণের সঙ্গে আমার বেশ আলাপ হয়ে গেল। তিনি বাঁকা বাঁকা মানভূমের বাংলায় আমার সঙ্গে অনেক রকম গল্প করতেন। পট, পুঁথি, ঘট ইত্যাদি সংগ্রহের অবকাশে আমি জয়চণ্ডীতলা গ্রামে চন্দ্রমোহন পান্ডার কাছে বসে তার মুখে এদেশের কথা শুনতাম। চন্দ্রমোহন পান্ডা আবার স্থানীয় ডাকঘরের পোস্টমাস্টার। এদেশে প্রচলিত কত রকমের আজগুবি ধরনের সাপের, ভূতের, ডাকাতের ও বাঘের, বিশেষ করে বাঘের, কারণ বাঘের উপদ্রব এখানে খুব বেশি। গল্প যে বৃদ্ধ চন্দ্রমোহন পান্ডার মুখে শুনেছি এবং এই সব গল্প শোনার লোভে যে কত আষাঢ়ের ঘন বর্ষার দিনে বৃদ্ধ পোস্টমাস্টারের বাড়িতে গিয়ে হানা দিয়েছি তার অবশ্য হিসাব দিতে পারব। মানভূমের এইসব অরণ্য সভ্য জগতের কেন্দ্র থেকে অনেকটা দূরে অবস্থিত। এখানকার জীবনযাত্রাও এক স্বতন্ত্র ধরনের। যতই অদ্ভুত ধরনের গল্প হোক না কেন, জয়চণ্ডী পাহাড়ের ছায়ায় শালবন মোড়া ক্ষুদ্র গ্রামে বসে বৃদ্ধ চন্দ্রমোহন পান্ডার বাঁকা বাঁকা মানভূমের বাংলায় সেগুলো শোনবার সময় মনে হতো এদেশে এমন যে কিছু একটা ঘটবে, এ আর বিচিত্র কি? এটা তো আর কলকাতা বা বালিগঞ্জের কথা নয়। কথায় কথায় চন্দ্রমোহন পান্ডা একদিন বললেন, চেরো পাহাড়ে রঙ্কিনী দেবীর মন্দির দেখেছেন? আমি একটু আশ্চর্য হয়ে বৃদ্ধের মুখের দিকে তাকালাম। রঙ্কিনী দেবী সম্বন্ধে এ পর্যন্ত আমি আর কারোর মুখে কোনো কথা শুনিনি। তাই সেদিন সন্ধ্যায় আমার ছাত্রটির কাছে যা কিছু শুনেছিলাম সেটা বাদ দিয়ে আর নতুন কোনো তথ্য পাওয়া যায়নি। তাই বললাম, হ্যাঁ মন্দির দেখেছে, কিন্তু রঙ্কিনী দেবীর কথা জানবার জন্য যাকে জিজ্ঞেস করেছি সেই তো দেখলাম চুপ করে গেছে, কিংবা অন্য কোনো কথা বেড়েছে। এর কারণ কিছু বলবেন? চন্দ্রমোহন পান্ডা বললেন, আসলে রঙ্কিনী দেবীর নামে সবাই ভয় খায়। কেন বলুন তো? মানভূম জেলায় আগে আদিবাসীরা বাস করত,
তাদেরই দেবতা উনি। ইদানিং হিন্দুরা এসে যখন বাস করল, উনি হিন্দুদের ঠাকুর হয়ে গেলেন। তখন তাদের মধ্যে কেউ মন্দির করে দিল। কিন্তু রঙ্কিনী দেবী হিন্দু দেবদেবীর মতো নয়, আদিবাসী জাতির ঠাকুর। আগে ওই মন্দিরে নরবলি হতো। 60 বছর আগেও রঙ্কিনী মন্দিরে নরবলি হয়েছে। অনেকে বিশ্বাস করে রঙ্কিনী দেবী অসন্তুষ্ট হলে রক্ষা নেই, অপমৃত্যু আর অমঙ্গল আসবেই আসবে। তাহলে এরকম অনেকবার হয়েছে নাকি? একটা প্রবাদ আছে অঞ্চলে, দেশে মরক হবার আগে রঙ্কিনী দেবীর হাতের খাঁড়া রক্ত মাখা দেখা যেত। আমি যখন প্রথম এ দেশে আসি, সে আর 40 বছর আগের কথা। তখন প্রাচীন লোকদের মুখে এ কথা শুনেছিলাম। রঙ্কিনী দেবীর বিগ্রহ দেখেছিলেন মন্দিরে? না, আমি এসে পর্যন্ত ওই ভাঙা মন্দিরই দেখেছি। এখান থেকে কারা বিগ্রহটি নিয়ে যায় অন্য কোনো দেশে। রঙ্কিনী দেবীর এসব কথা আমি শুনতাম ওই মন্দিরের সেবায়ত বংশের এক বৃদ্ধের মুখে। তার বাড়ি ছিল ওই চিরগ্রামে। আমি প্রথম এদেশে যখন আসি, তখন তার বাড়িতে অনেকবার গিয়েছি। দেবীর খাঁড়া রক্ত মাখা হওয়ার কথাও তার মুখে শুনি। এখন তাদের বংশে আর কেউ নেই। তারপর চিরগ্রামেও আর বহুদিন যায়নি। আসলে বয়স হয়েছে, বড় বেশি কোথাও বেরোই না। বিগ্রহ মূর্তিটি কিসের? শুনেছিলাম কালী মূর্তি। আগে নাকি হাতে সত্যিকার নরমুণ্ড থাকতো আদিবাসীদের আমলে। কত নরবলি হয়েছে তার লেখা জোথা নেই। এখনো মন্দিরের পেছনে জঙ্গলের মধ্যে একটা ঢিপি আছে, খুঁজলে নরমুণ্ড পাওয়া যায়। সাধে দেশের লোকে কি আর ভয় পায়? কথাগুলো শুনে সন্ধ্যার পরে জয়চণ্ডীতলা হয়ে ফেরার পথে আমারই গাটা কেমন যেন ছমছম করতে লাগলো। দেখতে দেখতে আরো বছর 2 কেটে গেল সুখে দুঃখে। জায়গাটা আমার এত ভালো লেগেছিল যে হয়তো সেখানে আরো অনেকদিন থেকে যেতাম। কিন্তু স্কুল নিয়ে বাঙালিদের সঙ্গে মাদ্রাজিদের বিবাদ লাগলো। মাদ্রাজিরা স্কুলের জন্য বেশি টাকা করে দিত, তাই দাবি করতে লাগলো কমিটিতে তাদের লোক বেশি থাকবে, ইংরেজি মাস্টার হিসেবে একজন মাদ্রাজিকেই রাখতে হবে, আরো ইত্যাদি ইত্যাদি। ফলে আমি তো ইংরাজি পড়াতাম, মাঝের দিকে আমার চাকরি রাখাটাই দায় হয়ে উঠল। এই সময় আমাদের দেশে একটি হাই স্কুল হয়েছিল। আগে একবার তারা আমাকে নিয়ে যেতে চেয়েছে, তবে ম্যালেরিয়ার ভয়ে আমি আর যেতে চাইনি। এখন বেগতিক বুঝে দেশে চিঠি লিখলাম, কিন্তু শেষ পর্যন্ত এসব কারণে চিরগ্রামের মাস্টারই আমাকে কিন্তু ছাড়তে হয়নি। কিসের জন্য ছাড়লাম পরে সে কথা বলব। এই সময় একদিন চন্দ্রমোহন পান্ডা চিরগ্রামে কোনো একটা কর্মসূত্রে আসলেন। আমি তাকে অনুরোধ করলাম আমার বাড়িতে একটু চা খেতে। তার গরুর গাড়ি সমেত তাকে গ্রেপ্তার করে বাসা বাড়িতে নিয়ে আসলাম। বৃদ্ধ ইতিপূর্বে কখনো আমার বাড়িতে আসেননি। বাড়িতে ঢুকেই চারিদিকটা চেয়ে বিস্ময়স্বরে বললেন, এই বাড়িতে থাকেন আপনি? আগে হ্যাঁ, ছোট গাঁ, বাড়ি তো পাওয়া যায় না। আগে স্কুলের একটা ঘরে থাকতাম। বছরখানেক হলো স্কুলের সেক্রেটারি রঘুনাথন সেই এটা ঠিক করে দিয়েছে। পুরানো আমলের পাথরে গাঁথুনির বাড়ি, বেশ বড় বড় 3টে কামরা, একদিকে একটা সরু যাতায়াতের বারান্দা। জবরদস্ত গরম, যেন খিলজিদের আমলের দুর্গ কিংবা জেলখানা। হাজার ভূমিকম্পেও এ বাড়ির একটা চুন কিংবা বালি খসাতে পারবে না। বৃদ্ধ বসে আবার বাড়িটার দিকে চেয়ে চেয়ে দেখতে লাগলেন। ভাবলাম বাড়িটার গরম তার হয়তো ভালো লেগেছে। বললাম, সেকেলের গরম খুব টনকো, আগাগোড়া পুরোটাই পাথরে। না, সেজন্য নয়,
আমি এই বাড়িতে প্রায় 30 বছর আগে যথেষ্ট যাতায়াত করতাম। এই বাড়ি হলো রৌশনী দেবীর সেবায়িত বংশের। ওদের বংশে এখন আর কেউ নেই। আপনি যে বাড়িতে আছেন তা জানতাম না। তা বেশ, অনেকদিন পরে বাড়িটায় ঢুকলাম কিনা আমার বড় অদ্ভুত লাগছে। তখন বয়স ছিল 30 আর এখন হলো 60। তারপর কথায় কথায় অন্য কথা এসে পড়ল। চা পান করে বৃদ্ধ গরুর গাড়িতে গিয়ে উঠলেন। আরো বছর খানেক তারপর কেটেছে এখানে। দেশের স্কুলে চাকরির আশ্বাস পেলেও আমি এখনো যাইনি, কারণ এখানকার বাঙালি মাদ্রাজি সমস্যা একরূপ মিটে এসেছে। আপাতত আমার চাকরিটা বজায় থাকলো বলেই তো মনে হয়। চৈত্র মাসের শেষ, 5-6 ক্রোশ দূরবর্তী এক গ্রামে আমার এক ছাত্রের বাড়িতে অন্নপূর্ণা পুজোর নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলাম। মধ্যে রবিবার পড়াতে শনিবার গরুর গাড়ি করে রওনা হই। রোববার ও সোমবার থেকে মঙ্গলবার দুপুরের দিকে বাড়িতে এসে পৌঁছালাম। বলা আবশ্যক, এ বাড়িতে আমি একাই থাকি। স্কুলের চাকর রাঘহরি সেই আমার রাধুনি। এ কয়েকদিন স্কুলের ছুটি ছিল। রাঘহরিকে আমি তাই আমার সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম। বাড়ির দরজার তালা খুলতে রাঘহরি হঠাৎ বলে উঠল, এ বাবু, এ কিসের রক্ত দেখুন। প্রায় চমকে উঠলাম। তাই তো, বাড়ির দরজার চৌকাঠের ঠিক ভেতরের দিক থেকেই রক্তের ধারা উঠোনে বেয়ে চলেছে। একটানা রক্ত নয়, ফোঁটা ফোঁটা রক্ত, যেন একটা অবিচ্ছিন্ন শাড়ি। একেবারে টাটকা রক্ত। এইমাত্র সদ্য যেন কারোর মুন্ডু কেটে নিয়ে যাওয়া হয়েছে। আমি তো অবাক। এ আবার কিসের রক্ত? এলোই বা কোথা থেকে? আজ দুদিন তো ঘর বন্ধ ছিল। তাহলে বাড়ির ভেতরের উঠানে রক্তের দাগ এলো কোথা থেকে? তার উপর তো সদ্য তাজা রক্ত। অবশ্য কুকুর, বিড়াল ও ইঁদুরের কথাটা মনে পড়ল। এক্ষেত্রে তাদের কথা মনে পড়াটা স্বাভাবিক। চাকরকে বললাম, হ্যাঁ রে, দেখ তো রে, রক্তটা কোন দিকে গিয়েছে। এ নিশ্চয়ই ওই হুলো বিড়ালটার কাছে। রক্তের ধারাটা দেখা গেল গিয়েছে সিঁড়ির নিচের চোরা কুঠুরির দিকে। ছোট ঘর, ভীষণ অন্ধকার, এবং যত রাজ্যের ভাঙা চোরা পুরনো মালে ভর্তি। সেই কারণে চোরা কুঠুরিটা আমি কখনো খুলিনি। চোরা কুঠুরির দরজা পার হয়ে বন্ধ ঘরের মধ্যে রক্তের ধারাটার গতি দেখে ব্যাপার তো কিছু বুঝলাম। কতকাল ধরে ঘরটা বাইরে থেকে তালা বন্ধ। যদি বেড়ালেরই ব্যাপার হয়, বেড়াল ঢুকতেও তো ছিদ্রপথের দরকার হয়, কিন্তু এখানে তো সেটারও নামমাত্র নেই। চোরা কুঠুরির তালা লোহার শিকের চার দিয়ে খোলা হল। আলো জ্বালিয়ে দেখা গেল ঘরটায় ভাঙা পুরনো তোবড়ানো টিনের বাক্স, পুরনো ছেঁড়া গদি, খাটের পায়া, মরচে ধরা সরকি, ভাঙা টিন, শাবল প্রভৃতি জিনিস দিয়ে বোঝাই করা। ঘরের মেঝেতে সোজা রক্তের দাগ এক কোণের দিকে দিয়েছে। রাঘহরি খুঁজতে খুঁজতে হঠাৎ চিৎকার করে বলল, এ কি বাবু, এতে এমন ধারা রক্ত লাগলো কেমন ভাবে? তারপর সে একটা জিনিস হাতে তুলে বলল, দেখুন দেখুন কাণ্ডটা বাবু, দেখুন। জিনিসটা হাতে নিয়ে সে বাইরে আসতে তার হাতের দিকে তাকিয়ে আমি চমকে উঠলাম। একখানা মরিচারা হাতলবিহীন খাঁড়া, বা যাকে বলে রামদা। আগার দিকটা চওড়া এবং বাঁকানো। বড় চওড়া ফলাটা তাজা রক্তে টকটকে রাঙা হয়ে আছে। একটু আধটু রক্ত নয়, ফলাতে আগাগোড়া রক্ত মাখানো। মনে হয় যেন খাঁড়াখানা থেকে এখনই টপ টপ করে রক্ত ঝরে পড়বে। সেই মুহূর্তে একসঙ্গে আমার অনেকগুলো কথা মনে হলো। 2 বছর আগে চন্দ্রপাণ্ডার মুখে শোনা সেই গল্পটা। রঙ্কিনী দেবীর সেবায়িত বংশের ভদ্রাসন বাড়ি এটা। পুরনো জিনিসের গোদাম এই চোরা কুঠুরিতে রঙ্কিনী দেবীর হাতের খাঁড়াখানা তারাই রেখেছিল হয়তো। মোড়কের আগে বিগ্রহের খাঁড়া রক্ত মাখা হওয়ার প্রবাদ রয়েছে। আমার মাথা রীতিমতো ঘুরে গেল। মোড়ক কোথায় ভাবতে পারতাম যদি সময় পেতাম সন্দেহ করার, কিন্তু তা তো পাইনি। পরদিন সন্ধ্যায় চেরো গ্রামে প্রথম কলেরা রোগীর খবর পাওয়া গেল। 3 দিনের মধ্যে রোগ ছড়িয়ে মড়ক দেখা দিল।
প্রথমে চেরো, তারপর তার পাশের গ্রাম কাজরা, ক্রমে জয়চণ্ডীতলা পর্যন্ত মরক বিস্তৃত। লোকে মরে ধুল ধাবার হতে লাগলো। চেরো গ্রামের মাদ্রাজে বংশ প্রায় কাবার হওয়ার জোগাড় হল। মরকের জন্য স্কুল বন্ধ হয়ে গেল। আমি দেশে পালিয়ে আসলাম। তারপর আর কখনো চেরোতে যাইনি। গ্রীষ্মের ছুটির পরেই দেশের স্কুলের চাকরিটা পেয়েছিলাম। সেই থেকে রঙ্কিনী দেবীকে মনে মনে ভক্তি করি। তিনি অমঙ্গলের পূর্বাভাস দিয়ে সকলকে সতর্ক করে দেন, আর মূর্খ জনগণ তাকেই অমঙ্গলের কারণ ভেবে ভুল বোঝে। এই যা।